আমি আপনাদেরকে বলে রাখি, যদি আওয়ামী লীগ কোনোদিন এই গণহত্যাকারীরা দেশে ফিরে আসতে চায় বা আসার কোনো অবস্থাও তৈরি হয়, তার দুইটা দায় সমানকে দুজনকে নিতে হবে। রাজনৈতিক দল হিসেবে সবার আগে তার দায় নিতে হবে বিএনপিকে। বিএনপির এই ব্লান্ডারের কারণে এই দেশে আওয়ামী লীগ আসার পরিস্থিতি তৈরি হবে। সবাই এক পাল্লায় মাপলে হবে? ভাই খুব হাসি পায়। সবাই এক পাল্লায় মাপিস না। উনি কেন যায় না এটা বুঝানে, উনি চলে যাওয়ার প্ল্যানে ছিল, কিন্তু উনি যখন দেখছে হায় এরা তো শপথ নেয় নাই, ওরা তো গাদ্দারি করছে, যার জন্য যায় নাই। হ্যাঁ ভাই, সত্যি গাদ্দারি করছে। দেশের 70% মানুষ হ্যাঁ ভোটে ভোট দিছে, তাদের সাথে গাদ্দারি করছে, জুলাইয়ের সাথে গাদ্দারি করছে। আওয়ামী লীগের মতো অবস্থা হতে বিএনপির বেশি দিন সময় লাগবে না। বিএনপির অভ্যন্তরে ঘটনা শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ যেভাবে ধীরে ধীরে ধ্বংসের দিকে গেছিল, বিএনপিতে সেটা আওয়ামী লীগ ধ্বংসের দিকে গেছিল তো অনেক বছর পর, 15 বছর দেশ চালিয়েছিল, তারপর 16তম বছরে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। কিন্তু বিএনপি প্রথম 4 দিনই জয় বাংলা হওয়ার পথে। সেই মানুষগুলিকে নিয়ে আপনারা বাংলাদেশের মানুষের সাথে তামাশা করলেন, জুলাই সনদই করলেন না, করতে থাকেন, সমস্যা নাই। এই পৃথিবী শুধু 5 বছরের জন্য না। আজকে আপনারা যেই চেয়ারে বসে আছেন, এই চেয়ারে আপনাদের চেয়ে বহু প্রতাপশালী শেখ মুজিব ছিল, বহু প্রতাপশালী শেখ হাসিনা ছিল। আজকে তাদের অবস্থা কোথায়? শেখ হাসিনার দিন কাটে এখন, আগে 2-1 বোতল খাইতে, এখন মনে হয় 8-10 বোতল ফেন্সিডিল খায় তার দিন কাটে। কোথায় সে আওয়ামী লীগ? পুরনো বন্দোবস্তের সঙ্গে কোনো আপোষ না, সংস্কার ছাড়া কোনো স্থিতিশীলতা আসবে না। এখন সিদ্ধান্ত জনগণের। ফাইনালি দেখেন, আমি কয়েকদিন আগে কইছিলাম না তারেক রহমান ক্ষমতা এসে মুজিবের মতো বলবে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। নির্বাচনের শেষ মুহূর্তে ভোট গণনার সময় জামাত আমিরকে ব্ল্যাকমেইল করা হয়েছে। তাকে বলা হয়েছে, যদি আপনি এই ভোটের রায় অনুযায়ী আপনার ক্ষমতা চান, তাহলে বাংলাদেশ একটা গৃহযুদ্ধ লাগবে। একদিকে আওয়ামী লীগ, একদিকে বিএনপি এবং তাদের সাথে আওয়ামী প্রশাসন আপনাকে কোনো ধরনের সহযোগিতা করবে না। দেশের ভেতর বড় ধরনের কেওয়াজ লাগবে এবং গৃহযুদ্ধের দিকে যাবে দেশ। আপনি কি সেটা চান? এইভাবে বাংলাদেশের একজন হতে যাওয়া ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে দেশটাকে কেড়ে নেওয়া হয়েছে। বিএনপি যদি চায় তাহলে আমি রাষ্ট্রপতি হিসাবে থাকতে চাই। 2028 সাল পর্যন্ত সংবিধান অনুপাতে আমার রাষ্ট্রপতি থাকার অধিকার আছে, এই দাবি করেছেন আজকে শাহাবুদ্দিন চুপু। আমি খুব কনফিডেন্ট যে আমার 17 মাসের সময়ে যে বিচারগুলো হয়েছে, যে রায় হয়েছে, যে ডকুমেন্ট আমরা প্রডিউস করেছি, এই ব্যাপারে উচ্চ আদালতে গিয়ে কোনো রকমের এই জিনিসগুলোর ব্যাপারে কোনো অপ্রমাণ হওয়ার সুযোগ নেই, জাজমেন্ট উল্টে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং আমি প্রথম দিন থেকে যে জিনিসটা বলেছি যে আমরা এমন সব অকাট্য প্রমাণাদি এই আদালতে উপস্থাপন করেছি, শুধু বাংলাদেশে নয়, বিশ্বের যে কোনো আদালতে গেলে এই অপরাধীদের সাজা নিশ্চিত হবে, সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে। সুতরাং এই কোয়ালিটি অফ এভিডেন্স মামলাতে আমরা যা কিছু দিয়েছি, অতীতের ট্রাইব্যুনালের সমস্ত রেকর্ড ঘেটে দেখবেন আমরা যে ধরনের শক্তিশালী প্রমাণ এখানে উপস্থাপন করেছি, এই ধরনের প্রমাণ কখনোই উপস্থাপন করা সম্ভব হয়নি। ঠিক মতো যদি দেশ না চলে, 2 বছরের মধ্যে তারা আবার রাস্তায় নামবে এবং 1500 রক্ত দিয়েছে, এবার হয়তো 15,000 রক্ত দেবে, কিন্তু তারা কিন্তু অপশাসন আর মেনে নেবে না। কিন্তু তারপর কি আবারও আমরা এরকম একটা সেমিনার করবো যে কেন বিপ্লব ব্যর্থ হয়, কিভাবে বিপ্লব সফল হয়? আমাদের সন্তানরা আবার রক্ত দেবে? এত সস্তা? রাষ্ট্রের মালিক জনগণ, সিদ্ধান্ত নেবে জনগণ। আপনি তারেক রহমান না, আপনি রাষ্ট্রের মালিক না, এটা আপনার জমিদারি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। ভিডিও শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী, তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। আসসালামু আলাইকুম। দেশে জানি কি হয়েছে দেখেন চারিদিকে। কি যেন একটা ভয়াবহ ব্যাপার, মেঘ থমথম করে, কেউ নেই, অস্থির। ডিসি মাসুদ সাহেব আবার 2 ছেলের থাপ্পড় মাইরা পড়ছে বিপদে, দেখলাম মিছিল হইতেছে, প্রতিবাদ হচ্ছে। আসলে ডিসি মাসুদ সাহেবের দোষ না, উনি আসলে হিরো হয়ে গেছে, বাংলার সিঙ্গাম। দেখেন উনি যেখানেই যায় ওইখানেই ক্যামেরা থাকে, সাংবাদিক থাকে, ইউটিউবার থাকে। উনি মধ্যরাতে ওই সরওয়ার্দী উদ্যানে অভিযান চালাবে, ইউটিউবাররা জানে কিভাবে, সাংবাদিকরা জানে কিভাবে, তার মানে জানানো হয় উনি কি কি কাজ করবে, ওটা দেখাইতে হবে। হ্যাঁ, এটা দেখাইতে হবে। ওই দেখাইতে গিয়া লাল শার্ট পরা একটা ছেলে, বয়স কত হবে, 17, 18, 19 এরকম, ওর পকেট চেক কইরা কাগজের ভাঁজে টাকা পাওয়া গেছে। ওই বয়সে না মানি ব্যাগ থাকার কথা না, আমার তো ওই বয়সে কোনো মানি ব্যাগ ছিল না, ওইভাবেই টাকা রাখতাম যেন ঘামে না ভিজে। যাই হোক, পাশ থেকে জানি কে বলতেছিল গাঁজার টাকা। তারপরে দেখা গেল একটা টাইমে ছেলেটা কোনো দোষ খুঁজে পাইল না, ছেলেটা মনে হইতেছে যুদ্ধে ধরা পড়ছে, মানে সৈনিক, এইভাবে হাত তুলা দাঁড়ায় ছিল। যাই হোক, একটা টাইমে বিদায় বেলা ছেলেটার এই জায়গাটার মধ্যে জোরে মাইরা দিল। কি কারণে মারলো জানি না, তবে ছেলেটার অসহায় একটা মুখ আমি দেখতে পাইছি, চোখের মধ্যে একটা ঘা দেখতে পাইছি। এই ঘাটা না এখানে দগদগ হয়ে থাইকা যাবে, চিরদিন থাকবে। এই ছেলে দেশের প্রতি আর ভালোবাসা আসবে না, একটা ঘৃণা আসবে। সুযোগ পাইলে বিদেশ চলে যাবে, আর যদি বিদেশ না যাইতে পারে দেশে থাকবে, কোনো একদিন মিছিলের পিছনে যায় পুলিশের দিকে ইট মারবে, তার ক্ষোভটা সে প্রকাশ করবে। মানুষের ক্ষোভ এইভাবেই জন্ম নেয় আর এইভাবেই প্রকাশ পায়। আর যেভাবে প্রকাশ পাইছিল 2024-এ, এমন একটা টাইম আসছিল ভাই, 3 দিনের জন্য, মানে 8 তারিখ পর্যন্ত
দেশে কোনো আইন কানুন নাই, পুলিশ নাই, র্যাব নাই, আর্মি নাই, যে যেটা পারতেছিল সেটাই তুইলা নিয়ে যাইতেছিল, যারে পারতেছিল তারে মারতেছিল। ওই টাইমে আইসা ডক্টর ইউনূস স্যার এই ক্ষমতায় বসলো, ওনাকে আনা হইলো। যাই হোক, আইন সিদ্ধ করে উনি বসছে, নির্বাচন দিছে। নির্বাচনটা এমনভাবে উনি দিছে যে নির্বাচনের অর্ধেক মাইনা নিছে আর অর্ধেক মাইনা নেয় নাই। কিন্তু সবচেয়ে বেশি ভোট পাইছে কারা? এই 11 দল, জামাত, আমরা যারা পরিবর্তন চাইছি। কারণ আমরা 70% ভোট পাইছি। হ্যাঁ ভোট 70% পাইছে, 100-র মধ্যে 70%। এটা মাথায় রাখতে হবে। আর জাতীয় ভোটে জামাত ইসলাম 11 দল বোধহয় 33%, আর 39 ধরে নেন 40% বিএনপি। হ্যাঁ 40%। আর এই 40%-এর সাথে আবার ধরে নিতে হবে আপনাকে আওয়ামী লীগও ছিল। হ্যাঁ আওয়ামী লীগও ছিল, গুপ্ত ছিল, এখন এটা সুপ্ত। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে আওয়ামী লীগের অফিস খুলে যাচ্ছে। স্বাধীনতার পক্ষে সবাই এক হয়ে গেছে। হ্যাঁ স্বাধীনতার পক্ষে সবাই এক হয়ে গেছে। আচ্ছা একটা ব্যাপার চিন্তা করেন তো, কোনো কারণে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসতো, তাহলে স্বাধীনতার পক্ষের এই দুই দল এক হইয়া কি বলতো? একটাই কথা বলতো, রাজাকার দেশ নিয়ে নিছে, জঙ্গিরা দেশ নিয়ে নিছে। হ্যাঁ ভাই, স্লোগান তুলে দিত, কেউ রুখতে পারতেন না। রাতের অন্ধকারে হামলা করতো, তো শান্তিতে থাকতে দিত না একটা দিনের জন্য। আর পার্শ্ববর্তী দেশের থেকে আরো উৎসাহ প্রেরণা দিত, তাদের মিডিয়া ঝাঁপায় পড়তো, সবাই বলতো দেশ জঙ্গিরা নিয়ে গেছে, তালেবানরা নিয়ে গেছে। কারণ স্বাধীনতার পক্ষেররা বলতেছে। তো দুইটা দল এক হইলে কত বড় হয়ে যায় চিন্তা করেন। যার জন্য আল্লাহ যা করে ভালোর জন্য করে। সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছিলাম, আবার 3-4 ঘন্টা গ্যাপ দিয়ে দেখলাম বিএনপি জিতে গেছে। মাঝখানে যে 3-4টা ঘন্টা কি ঘটনা ঘটছে, এই ঘটনার সত্যি একদিন প্রকাশ পাবে, সত্যি কেউ চাইপা রাখতে পারবেন না। তবে আমার কেন জানি মনে হয় ওই টাইমটা কেউ আইসা হয়তো জামাতের আমির সাহেবের সামনে কেউ মাথায় রাখেন, কেউ এই কেউ বলতে সাধারণ কেউ না, কিন্তু একদম ডিপ স্টেটের গভীরের ভিতরের কেউ আইসা বলছে, আপনারা যদি জিতা যান, আপনারা যদি পাশ করে ক্ষমতায় আসেন, সবাই বলবে রাজাকাররা ক্ষমতায় নিয়ে নিছে, জঙ্গিরা ক্ষমতায় নিয়ে নিছে। স্বাধীনতার পক্ষের দুই দল এক হইয়া এমন একটা অবস্থা করবে, এই দেশে গৃহযুদ্ধ হবে, রক্তপাত হবে। এখন আপনি বলেন কি করবেন? যদি আপনারা পাশ করেন, ক্ষমতা নিবেন? আমার মনে হয় এরকম একটা প্রশ্ন ছেড়ে দিছে। ওই 3-4 ঘন্টা গভীরভাবে চিন্তা করছে। কথা তো সত্য, কারণ যারা আইসা এই প্রশ্নগুলো করছে তারা হয়তো প্রমাণ সহকারে দেখাই দিছে, ভিডিও দেখাইছে, অডিও শুনাইছে। দেখেন তারা প্ল্যান করে ফেলাইছে, প্রোগ্রাম করে ফেলাইছে। আপনারা ক্ষমতা নেওয়ার সঙ্গে সঙ্গে তারা ঝাঁপায়া করবে রাজাকার, আলবদর এবং ওই জঙ্গিরা দেশ নিয়ে নিছে, তালেবানরা দেশ নিয়ে নিছে, দেশটা আফগানিস্তান বানায় ফেলাইছে। তখন সারা পৃথিবী থেকে আন্তর্জাতিকভাবে একটা চাপ আসবে। আপনারা কি ক্ষমতা ধরে রাখতে পারবেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, 18 মাস আগে যাদেরকে রাখা গেছে প্রশাসনের ভিতরে, যাদেরকে রাখা গেছে ওনারা দিল্লিতে, তারা এবং এই গত 18 মাসে এখন যারা ক্ষমতা আসলো, তাদের যে লোকজন আছে প্রশাসনে, সব জায়গায় আছে তো ভাই, তারাই তো দলে ভারী। তারা কি আপনাকে সাহায্য করবে? ওই ডিপ স্টেট এরকম প্রশ্ন করতে পারে ডাক্তার শফিকুর রহমান স্যারকে। তারাও কিন্তু আপনাকে হেল্প করবে না। আর তারা স্বাধীনতার পক্ষের দুই দল এক হইয়া এমন একটা অবস্থা করবে, আপনারা তো শেষ হবেন, আপনাদের জামাত ইসলামের নামটা চিরদিনের জন্য মুছা যাবে। তার মানে কি, আজ তোমার কাল আমার, ওই ফর্মুলায় চলে যান। এরকম হয়তো বুদ্ধি পরামর্শ দিছে। আর উনিও কল্পনা করে দেখছে, হায় ঠিকই তো, উনি যেসব প্রমাণ দিল এবং উনি যেসব যুক্তি দিয়া প্রশ্ন তুইলা ধরলো, কথা তো সত্যি। আমি যদি এখন ক্ষমতায় চলে যাই, তাহলে তো ভাই অনেক মায়ের বুক খালি হবে, অনেক বোনের বুক খালি হবে, এই দেশ আবার রক্তাক্ত হবে এবং আন্তর্জাতিক চাপে আমাকে হার মানতে হবে। আমি হার মানা মানি আমার দলটা শেষ হয়ে যাওয়া। তার মানে ভাই আমি পিছিয়ে গেলাম, তোমরা আগায় যাও। এরকম কিছু হইতে পারে নাকি? ওই 4-5 ঘন্টা, এগুলো আমার মনের মধ্যে প্রশ্ন। সাধারণ মনে এই প্রশ্নগুলো উঠে, উত্তর খুঁজে পাই না। সাধারণ মানুষ, সাধারণ প্রশ্ন আপনাদের কাছে রাইখা গেলাম, প্রশ্নগুলো আপনারা উত্তর দিবেন। হ্যাঁ ভাই, আপনারা উত্তর দিবেন। বর্তমানে আমি যা কিছু দেখতেছি এবং যা কিছু শুনতেছি, হ্যাঁ বড় বড় মন্ত্রীরা বলতেছে যা কিছু হবে আইনের মাধ্যমে হয়ে যাবে। তার মানে আইনের ফাঁক দিয়ে তারা বের হয়ে যাবে। এর মধ্যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি ঘোষণা দিছে 1202 জনকে রিলিজ করা হবে, মুক্ত করে দেওয়া হবে জেলখানা থেকে। এরা কারা আমি জানি না। আচ্ছা ধরে নিলাম এরা কোনো অপরাধ করে নাই, বিনা অপরাধে জেলে ছিল, এই জন্য উনি মানবিক কারণে এদেরকে ছেড়ে দিচ্ছে। আমার প্রশ্ন, আইন কেন এতদিন ছাড়লো না? আইন কি করলো? আইন কেন হুকুমের জন্য অপেক্ষা করলো? উনি স্বরাষ্ট্রমন্ত্রী কবে হবে, তারপর উনি অনুমতি দিবে, তারপর ওনারা ছাড়বে। এটা কি আইনে লেখা আছে? আইন যদি দেখে এই লোকগুলা অপরাধ করে নাই, কেন ছাড়ে নাই? কারা তাদেরকে আটকায় রাখছিল? এটাই আমার মাথায় ঢুকে না। ওই যে সরল মানুষ, সরল প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর আমি খুঁজে পাই না। হ্যাঁ, ওনার অনুমতি লাগবে কেন? উনি কেন ঘোষণা দিবে? ওনার কথা থেকে আইন চলে কিনা? এরকম প্রশ্ন আমার মধ্যে জায়গা উঠে। আপনাদের মনে জাগে কিনা আমি জানি না। যাই হোক, বেশি প্রশ্ন জায়গা ঠিক না। কেমন জানি সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, সবকিছু এখন বৃথা। কেউ কোনো কিচ্ছু মানতে চায় না। হ্যাঁ, কিচ্ছু মানতে চায় না। আমরা যে 70% মানুষ হ্যাঁ ভোটে জয়যুক্ত হইলাম, আমাদের এই 70% মানুষের অধিকার কে আদায় করে দিবে? কেউ কি আছে? নিশ্চয়ই আছে। ডক্টর ইউনূস স্যার তো আছে, ওনার গুলশানের বাড়ি ঠিক করতেছে। হঠাৎ করে কেন এই বাড়িটা ঠিক করতে দিল? আমার মনে হয় ওনার বিদেশ চলে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু হঠাৎ করে উনি সিদ্ধান্ত নিছে। কখন সিদ্ধান্ত নিছে? যখন দেখছে ওনারা শপথ নেয় নাই, তখনই সিদ্ধান্ত নিছে। তড়ি ঘড়ি করে বাড়ি ঠিক করতেছে। উনি বিদেশ যাচ্ছে না, দেশে থেকেই কাজ করবে, দেশের মানুষের পাশেই থাকবে। আপনারা যারা এখন বলার চেষ্টা করতেছেন তারা আইনের আওতায় আনবেন, তারা গালাগালি করতেছেন, মানি লোকের মান নিয়ে ছিনিমিনি খেলতেছেন। ওই লোকটা নাকি দেশটা ধ্বংস করে দিছে, দেশটাকে নাকি আমেরিকার কাছে বেচা দিছে। আবার দেখেন একজন মহামান্য রাষ্ট্রপতি আইসা বলতেছে তার উপরে জুলুম হয়েছে,
সেও আঙুল দিয়ে দেখাই দিতেছে ওই যে ডক্টর ইউনূস আসামি। আর ওই সুযোগটা নিয়ে দেখেন আওয়ামী লীগ এবং বিএনপি ওনারা ঝামেলা করছে, অনেকেই বলার চেষ্টা করতেছে ওরে বিদেশ যাইতে দিবেন না, তার পাসপোর্ট ছিনে আনেন, তার আটকায় ফেলান। বেটা সবাই এক পাল্লায় মাপলে হবে? ভাই খুব হাসি পায় সবাই এক পাল্লায় মাপিস না। উনি কেন যায় না এটা বুঝানে, উনি চলে যাওয়ার প্ল্যানে ছিল, কিন্তু উনি যখন দেখছে হায় হায় এরা তো শপথ নেয় নাই, ওরা তো গাদ্দারি করছে, যার জন্য যায় নাই। হ্যাঁ ভাই সত্যি সত্যি গাদ্দারি করছে, দেশের 70% মানুষ হ্যাঁ ভোটে ভোট দিছে, তাদের সাথে গাদ্দারি করছে, জুলাইয়ের সাথে গাদ্দারি করছে। ও গাদ্দার বললে তো আবার বোঝা যাইতেছে পাকিস্তানি ভাষা হায়ার করলাম, তার মানে কি দুশ্মনী করছে, মানে বেইমানি করছে। হ্যাঁ ভাই আমাদের সঙ্গে বেইমানি হয়েছে, এটা আমি বলবো ভাই, জোর গলায় বলবো, বেইমানি করা হয়েছে। আমরা 2টা ভোট দিছি, একটা মাইনা আপনারা পাওয়ারে চলে গেলেন, আরেকটা ভোট এখন মানতে চান না, মানতেই হবে। হ্যাঁ ভাই মানতেই হবে। রোজা যাক, ঈদ যাক, আনন্দ যাক, উৎসব যাক, আপনারা হানিমুন টাইমটা পার করেন, তারপরে দেশের লোক নিশ্চয়ই আপনাদের কাছ থেকে তাদের অধিকার আদায় করে নিবে। আর আদায় করতে গেলে ওটা দমন করবেন, ডিসি মাসুদ সাহেবের মতো অনেক মাসুদ সাহেব আপনারা নামায় দিবেন। কিন্তু বিদায়ের আগে একটা কথা বলবো, এই মাসুদ সাহেবকে যদি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব ওনার দেশের এলাকায় পাঠায় দিতে পারে, হ্যাঁ ভাই কক্সবাজার আর ওই টেকনাফের দিকে যেখান থেকে মাদক আসে ওইখান থেকেই তো আমদানি হয়। উনি যে সিঙ্গাম হইতে চাইতেছে সরাদ্দি উদ্যানে, আমি মনে করি উনি টেকনাফে যায় যদি সিঙ্গাম হয়ে দেখাইতে পারে তাহলে আমি সেলুট জানাবো। হ্যাঁ ভাই সেলুট জানাবো, মাদক তো ওইখান থেকেই আসে। এখানে ইউটিউবার সাংবাদিকদের ডাইকা এই ফটো সেশন করার দরকার নাই, এখানে গাঁজা মদ বিক্রি হয় এটা আমরা আগেই জানি। মাঠের চারদিকে 4টা অস্থায়ী পুলিশ ক্যাম্প বানায় দেন, দেখবেন সবকিছু সাফ হয়ে যাবে। এখানে সময় নষ্ট না করে ওই যে যেখান থেকে মাদক আমদানি হয়, আর যে মাদকের কারণে আজকাল পুরো দেশে অস্থিরতা, আপনারা যে খুন খারাপি রাহাজানি দেখেন এগুলো স্বাভাবিক কোনো মানুষ করে না ভাই, সব মাদকের রিয়াকশন। এই মাদক টাইনা টুইনা তারপর আইসা ওই রাহাজানি লুট পাট খুন খারাপি করে। ওই মাদক বন্ধ করলে অনেক কিছু ঠিক হয়ে যাবে। বিদায়ের আগে শুধু এইটুকুই বলবো, জোর জুলুম করে কোনো কিছু যে হয় না সেগুলো ইতিহাসই সাক্ষী দেয়, তাই না? আওয়ামী লীগের মতো অবস্থা হতে বিএনপির বেশি দিন সময় লাগবে না। বিএনপির অভ্যন্তরে ঘটনা শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ যেভাবে ধীরে ধীরে ধ্বংসের দিকে গেছিল, বিএনপিতে সেটা আওয়ামী লীগ ধ্বংসের দিকে গেছিল তো অনেক বছর পর, 15 বছর দেশ চালিয়েছিল, তারপর 16তম বছরে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। কিন্তু বিএনপি প্রথম 4 দিনই জয়বাংলা হওয়ার পথে। দর্শক দেখেন, একটা দল একটা রেজিম ধ্বংস হওয়ার অনেক কারণ থাকে। আমি সব কারণ নিয়ে এই 8 মিনিটে আলোচনা করতে পারবো না। বিএনপিতে এখন যা ঘটছে, বিএনপির অত্যন্ত একিউট একটা সংকট এখানে অ্যাড্রেস করবো, যেটা আওয়ামী লীগের মতো পরিণতি। আওয়ামী লীগের মতো পরিণতি মিনস গণঅভ্যুত্থানের ফলে পালানো, সেই পরিণতির দিকে বিএনপিকে নিয়ে যেতে পারে। ইটস পসিবল, দেয়ার ইজ ভেরি মাচ পসিবিলিটি। দর্শক আওয়ামী লীগের হাজারো সংকটের মধ্যে একটা সংকট ছিল সিন্ডিকেট এবং ভূমিফোন নেতা, ত্যাগীদের মূল্যায়ন না করা। যে ছেলেগুলো আমার বন্ধু বড় ভাই, যেগুলো ছাত্রলীগ ছিল, ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি, দিন রাত পরিশ্রম করে নিজের জীবন যৌবন সব বিসর্জন দিয়ে ছাত্রলীগ করতো, এবং ছাত্রলীগ করতে যে কত আকাম করেছে, ইচ্ছা করে আকাম করেছে। এই আকাম তার আদর্শের সাথে যায় না। আমি চিনি ছাত্রলীগের সেক্রেটারি হয়েছে এরকম একজনকে, অত্যন্ত ভালো ছেলে ছিল, আমার সাথে একসাথে নামাজ পড়তো, আমাকে ডাক দিয়ে নিয়ে যেত যে চলো নামাজ পড়ে আসি। সেই ছেলে ছাত্রলীগ কেন্দ্রীয় সেক্রেটারি হয়ে কত আকাম করতে হয়েছে তাকে। আর অনেকে আছে যে নামাজি ভালো ছেলে, মাদ্রাসায় পড়েছে, একসময় শিবিরের সাথে ছিল, কিন্তু এক পর্যায়ে ছাত্রলীগের হয়ে শিবিরও চেনে না, জামাতও চেনে না, জুমার নামাজও চেনে না, এতটা খারাপ হয়েছে। এরকম ত্যাগী ছেলে যারা, আমি যে শিবির থেকে যে এসে তার কথা বাদ দিলাম, একদম মুক্তিযোদ্ধা পরিবারের, যুগ যুগ ধরে আওয়ামী লীগ, নিঃস্বার্থ আওয়ামী লীগ, এরকম অনেককে দেখেছি। কিছু চায় না, জীবন যৌবন যায় পুরোটাই আওয়ামী লীগ। আওয়ামী লীগ কিন্তু একটা আদর্শ, হ্যাঁ এটা খারাপ আদর্শ কিন্তু আদর্শ। আওয়ামী লীগের প্রতি অনেক হাজারো লক্ষ মানুষ ডেভোটেড, যে নিষিদ্ধ গণহত্যা করেছে তারপরও আওয়ামী লীগের সমর্থন করে, এই সংখ্যাটা প্রচুর। আওয়ামী লীগ যে আকাম করেছে, আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে, এই আকাম এবং এই অবস্থা যদি বিএনপির হতো তাহলে বিএনপির নেতাই খুঁজে পাওয়া যেত না, সমর্থক তো দূরের কথা। কিন্তু এত মহা অপরাধ করেও আওয়ামী লীগের সমর্থকের অভাব নাই। বাংলাদেশের ভোটারদের একটা বিরাট অংশ এখন আওয়ামী লীগ, ইটস ট্রু। তো দর্শক এই জায়গায় কেন আওয়ামী লীগ এই অবস্থা হয়েছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে ত্যাগীদের মূল্যায়ন না করা এবং হাইব্রিড এবং ভুইফোরদের জয় জয়কার দলের মধ্যে। শেখ হাসিনার কাছে, যেমন শেখ হাসিনা একজন প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশের ইতিহাসে অন্যতম খারাপ প্রধানমন্ত্রী এবং অন্যতম সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নের রাজনীতির মূল জনক, যার মূল কৃতিত্ব যার, সেই শেখ হাসিনা। আবার গণহত্যা, ফেসিজম, কায়েম এটাও তিনিই করেছেন। আমরা সত্য কথা বলি, কোনো গোপন কথা বা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবো না, এখন স্ট্রেট কাট কথা বলবো। বাংলাদেশের ইতিহাসে অন্যতম খারাপ এবং অন্যতম সফল শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অনেক কাজ, তিনি যেভাবে ফরেন পলিসি ডিল করেছেন, আর অনেক কিছু ডিল করেছেন, একদম দলের অতি সূক্ষ্ম বিষয় তো তার পক্ষে কন্ট্রোল করা বা সব খবর রাখা সম্ভব নয়। তার আশেপাশের লোকজনকেই তো এই দায়িত্বগুলো দিবেন। তার আশেপাশের লোকজন ত্যাগী নেতাদের শেখ হাসিনার কাছে ভিত্তি দিত না। শেখ হাসিনার কাছাকাছি চারপাশে ছিল কতগুলো বাটপার, এবং এই কারণে এই বাটপারদের কারণে ত্যাগী নেতারা অবমূল্যায়িত হতো। সাবেক ছাত্রলীগ যারা অরিজিনাল অর্গানিক, তারা অবমূল্যায়িত হতো। আর যারা টাকা পয়সা দিয়ে এই ক্যাসিনো সম্রাট জিকে শামীম এই টাইপের যারা ধান্দাবাজ ব্যবসায়ী, তারা শেখ হাসিনার কাছে যেতে পারত। এবং গোপালগঞ্জ, ফরিদপুরের একটা সিন্ডিকেট, তারা রাজনীতি নিয়ন্ত্রণ করত। আওয়ামী লীগের ত্যাগীর এক পর্যায়ে মূল্যায়িত হয়নি, যার ফলে চূড়ান্ত মুহূর্তে রাষ্ট্রীয় ফ্যাসিজমের সুবিধা পেয়েছে আওয়ামী লীগ। কিন্তু চূড়ান্ত মুহূর্তে যখন বেকায়দা করেছে তখন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারেনি।
তখন পালাতে বাধ্য হয়েছে, মায়ের খেয়ে সব ঘরে চলে গেছে। পুলিশ প্রশাসন সারা পৃথিবী কার্যত তাদের সাথে, তারপরও পালিয়েছে। অথচ এটা কথা ছিল না। ফেসিবাদ কায়েম করলো যেমন বাশার আল আসাদ সিরিয়ায়, সিরিয়ার বাশার আল আসাদ কত বছর টিকেছে, শেষে এসে পতন হয়েছে। কিন্তু কত রক্ত, কত গৃহযুদ্ধ, তারপরে টিকে গেছে। পৃথিবীতে এরকম অনেক এক্সাম্পল আছে, বছরের পর বছর গৃহযুদ্ধ। বাংলাদেশে তো 1400 মানুষ মারা গেছে জুলাই বিপ্লবে, 14,000 মানুষ মারা গেলেও সরকারি কিছু হয় না, আর 10 বছর টিকে, এরকম অনেক এক্সাম্পল আছে। গৃহযুদ্ধের পর টিকে থাকে, আবার নির্বাচনে আবার টিকে। বাশার আল আসাদ এইভাবে টিকেছিল। যুক্তরাষ্ট্র হামলা করে নো ফ্লাই জোন ঘোষণা করেও পতন ঘটাতে পারেনি। গৃহযুদ্ধ হয়েছে, কিন্তু আসাদের পতন হয়নি। অতএব হাসিনা কিন্তু এই জুলাই বিপ্লবের পর হয়তো টিকে থাকতে পারত, যদি আওয়ামী লীগ শক্তিশালীভাবে প্রতিরোধ করতে পারতো এবং কপাল খারাপ না হতো। এখন কেন আওয়ামী লীগের পতন হয়েছে? কারণ ওই সব ছিল ভুই ভোর, সুযোগ মতো ওরা পালিয়েছে এবং মাঠে নামে নেই। আর তেগিরা মাঠে নামবে কেন? তেগিরাদের তো মূল্যায়ন করে নেই। তো বিএনপিতে এখন সেই অবস্থা শুরু হয়েছে, তেগিদের কোনো মূল্যায়ন নাই বিএনপিতে। যত ভুইফোর এবং বাটপার শ্রেণী আছে নব্য, দেখেন বিএনপির এমন ঘটনা ঘটেছে, বিএনপির ভিতরে প্রশাসন যে সাজিয়েছে, বিএনপি সচিব, উপসচিব, নানান জায়গায় ডিসিমিসি এখন নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে নতুন ভাবে। এইসব জায়গায় নব্য বিএনপির জয় জয়কার, অরিজিনাল বিএনপিকে অনেক জায়গা থেকে বঞ্চিত করেছে। এবং দেখেন তারেক রহমানের উপদেষ্টা ডাক্তার জাহেদ, এ কি আওয়ামী লীগ করেছে, ছাত্র ইউনিয়ন করেছে, এ এখন তারেক রহমান উপদেষ্টা। অথচ অরিজিনাল বিএনপি করে কত লোক বঞ্চিত বিভিন্ন জায়গায় এরকম। দেখেন বিএনপির দুঃসময়ের যোদ্ধা রুমিন ফারহানা, রুমিন একসময় বিএনপি মানেই ছিল রুমিন ফারহানা। 18 সালের পর থেকে একদম 23 সাল পর্যন্ত বিএনপিকে প্রাসঙ্গিক রেখেছেন রুমিন ফারহানা একা। তারেক রহমানের চেয়ে রুমিন ফারহানার ইম্পর্টেন্স বেশি ছিল, কারণ তারেক রহমানের বক্তব্য প্রচার জনগণকে শুনতে পারতেন না, নিষিদ্ধ ছিল। আর রুমিন ফারহানা বক্তব্য দিয়ে কাঁপিয়ে রাখতেন, টকশো থেকে শুরু করে সব জায়গায়। সেই রুমিন ফারহানার সাথে আছে কি করেছে দেখেন। বিএনপি যদি সাম্প্রতিক, রুমিন ফারহানা বলছেন, বিএনপি যদি সাম্প্রতিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় তা ভালো হবে না। তার মানে ভুইভোরদের রাজত্ব এখন রুমিন ফারহানাদের চেনে না, এখন চেনে সেই পালাতকদের যারা পালিয়ে পালিয়ে থেকেছে। ইকবাল হাসান টুকুদের চেনে, সেই টুকুরা এখন মন্ত্রী হয়। আর রুমিন ফারহানা এরা নমিনেশনও পায় না। অথচ রুমিন ফারহানা এরাই ছিল বিএনপি, বিএনপি মানেই ছিল রুমিন ফারহানা। তাকে শহীদ মিনারে ফুল দিতে দেয় না বিএনপি সন্ত্রাসীরা। রুমিন ফারহানার বাবা একজন ভাষা সৈনিক, একজন ভাষা সৈনিকের মেয়ে একজন বিএনপি নেত্রী ছিলেন, একজন এমপি, তিনি ফুল দিতে পারেন না, তাকে ফিরে আসতে হয়। আপনি চিন্তা করেন কত বড় ফ্যাসিস্ট মানসিকতার বিএনপি। তো এইভাবে আরো নানান জায়গায় এই হাসান আল মামুনের মতো পোর খাওয়া নেতা তাদেরকে বহিষ্কার করে, চকসু মামুন বহিষ্কার করে দেয় কাদের, যারা ধৈঞ্চা। ভিপি নূর, বিএনপি বিপদে বললে নূরকে বিএনপির পক্ষে পাওয়া যাবে না, পল্টি দিয়ে বিরোধীদের সাথে মিশবে। দেয় কি জমিয়ত নাকি একটা খেজুর গাছ পার্টি, আবিজাবি পার্টি, যেগুলোর চারানা দাম নাই রাজনীতিতে, এদেরকে দাম দেয়, এদেরকে নমিনেশন দেয়। তো এই যে বিএনপি রাজনীতি, বিশেষ করে রুমিন ফারহানার সাথে যে কাণ্ড, তেগিদের মূল্যায়ন না করা, ভুইফোররা এখন তেগি এবং অরিজিনাল বিএনপি যারা রক্তে বিএনপি ভাষণিকদের মেয়ে তাদেরকে সরিয়ে দেয় ধাক্কা দিয়ে। এই ভুইফোররা, এই হাইব্রিডরাই বিএনপিকে ধ্বংস করবে এবং এদের কারণেই আওয়ামী লীগের মতো পরিণতি হবে বিএনপি। এবং এই যে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে কিভাবে কি, আরো অনেকে বিএনপির তেগি সিনিয়র নেতারা অনেকে বাদ করেছে। রবিউলদের মতো ভুইফোর বিএনপি নেতা, নব্য বিএনপি নেতা, এরা পায় অতি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। বুঝতে পারছেন বিএনপির সামনে কঠিন বিপদ অপেক্ষা করছে। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।